অপারেটিং সিস্টেম ক্লাসের আমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস দুইটা ক্লাস দেখিয়েছিলাম, তাই না? আজকে অপারেটিং সিস্টেম ক্লাসের তৃতীয় ক্লাসটা করব, ঠিক আছে? আমরা এই অপারেটিং সিস্টেম ক্লাসের আমি যদি এখানে কন্ট্রোল প্যানেলে যাই, কন্ট্রোল প্যানেল কম্পিউটারের মধ্যে যে কন্ট্রোল প্যানেলে যখন যাব তখন কন্ট্রোল প্যানেলে শুরুতেই আমার এখানে যেমন ধরো কম্পিউটার টাইম সেট করতে হবে। এখানে অনেক অপশন আছে, আমি জাস্ট যেগুলো খুব বেশি জরুরি এগুলোই দেখাবো, মানে সচরাচর যেগুলো ব্যবহার করা হয়। যেমন কম্পিউটার টাইম ঠিক করার জন্য এখন ধরো আমাদের টাইমটা ঠিক নাই, এখন 11:51 হয়ে গেছে, আসলে এখন বাজে 11:10 বা 11 মিনিট। তো এই টাইমটা সেট করার জন্য ডেট অ্যান্ড টাইমে যাব, গিয়ে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম এখানে যাব, যাওয়ার পর আজকে কি 17 তারিখ, তাই না? ফেব্রুয়ারি 17 তারিখ। যদি এখানে ডাবল ক্লিক করো উপরে, তোমার সালটাও চেঞ্জ করা যাবে, ডাবল ক্লিক করতে হবে। যেমন 2020 থেকে 29 দেখাচ্ছে, 2010 থেকে 19 দেখাচ্ছে, তারপর 2000 সাল থেকে 2029 দেখাচ্ছে, হ্যাঁ। আবার এরকম ডাবল ক্লিক করলে আরও বেশি চলে আসবে এভাবে, ঠিক আছে? অর্থাৎ কাজটা কেমনে করছি আমি আমার দেখাচ্ছি। চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে যাব, তারপরে সরাসরি ইয়ারের উপর ক্লিক দিব। এভাবে ক্লিক দিলে আমাদের এক ক্লিক দিলে আমাদের ওই 26 সালের মধ্যে তোমার মাসগুলো দেখাবে, ঠিক আছে? তা যদি আরেকবার ক্লিক করো তাহলে মানে অর্থাৎ বছরগুলো দেখাবে কীরকম, প্রায় 9 বছর দেখা, 20 থেকে 29 পর্যন্ত প্রায় 10 বছরের কাছাকাছি সময়টা দেখাচ্ছে। 19, 20 একদম এদিকে 29 পর্যন্ত দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা কত সালে আছি? 26 সালে আছি। 26 সালে ক্লিক করে 26 সাল আসবে। এখন আমরা ফেব্রুয়ারিতে আছি, ফেব্রুয়ারিতে ক্লিক করব এবং আজকে 17 তারিখ, 17 তারিখে ক্লিক দিব। দেওয়ার পর এখন বাজে 11টা, সেটা ঠিক আছে, এখানে 11টা। আমরা এটা দিয়ে আস্তে আস্তে আমাদের টাইমটা কমে যাবে। আমাদের 11টা, এখন 12-13 মিনিট চলতেছে, 12-13 মিনিট চলতেছে। এখানে আমরা চেপে ধরলে এখানে চলে আসবে, এখানে আমরা দিলাম, ঠিক আছে? 12টা 13 মিনিট, 11টা 13 মিনিট, এটা এম বা পিএম, এখানে দিলে পিএম হবে, এখানে চাপ দিলে কি হবে? এম হবে, ঠিক আছে? এখানে জাস্ট ওকে করে দিলাম, হ্যাঁ, ওকে করে ব্যাস। এখানে চেঞ্জ টাইম জোন, এখানে টাইম জোন মানে অনেক সময় আমরা এখন ঢাকাতে আছি, টাইম এখান থেকে বিভিন্ন ধরনের টাইম জোনটা সেট করে দেওয়া যায়। আমরা ঢাকা দিলাম, ঠিক আছে? দিয়ে ওকে দিলাম এবং এখানে জাস্ট ওকে দিলাম, আমাদের টাইমটা দেখবে কি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। এরপরে আমাদের কি আছে? ডেট অ্যান্ড টাইমের পরে আমাদের ডিভাইস ম্যানেজার, মানে এখানে তোমার কোন কোন ডিভাইসগুলো অ্যাড করা আছে এগুলো দেখাবে তোমার মানে কম্পিউটার ডিভাইস ম্যানেজারে গেলে তোমার কম্পিউটারের কনফিগারেশন সম্বন্ধে কিছু জিনিস দেখাবে। ডিভাইস ম্যানেজার, এই যে ডিভাইস ম্যানেজার গেলাম, ডিভাইস ম্যানেজারে গেলে যেমন ধর তোমার এখানে তোমার পিসির নামটা দেখাচ্ছে, এই পিসিটার নাম দেখাচ্ছে, তারপর অডিও ইনপুটস আউটপুট দেখাচ্ছে, ব্যাটারি কি আছে, তুমি এগুলোতে ক্লিক করলে সবগুলো দেখাবে। যেমন অডিও ইনপুটস, আমি যেহেতু এখন এলজি টিভিতে আছে, এলজি টিভিও দেখাচ্ছে, মাইক্রোফোন সেট করা আছে, মাইক্রোফোন ডেফিনেশন আছে, স্পিকার হাই আছে, তারপর আবার এটা চাপ দিয়ে চলে আছে ব্যাটারি, ব্লুটুথ, আমার ব্লুটুথ কি আছে, ব্লুটুথগুলো এখানে দেখাচ্ছে। তারপর এখানে আমার ক্যামেরা হিসেবে কি আছে, কম্পিউটার হিসেবে কম্পিউটার ক্লিক দিলে আমার কম্পিউটারের এখানে অর্থাৎ এসএপিআই 64 বেস পিসি এটা। তারপর এখানে ডিস্ক ড্রাইভ মানে হার্ড ডিস্ক কি আছে এখানে দেখাচ্ছে। আমার এখানে একটা এসএসডি আছে 128 জিবির, ডিস্ক ড্রাইভের মধ্যে দেখাচ্ছে পিন হোয়েল 2.5 এসএসডি, অর্থাৎ 2.5 ইঞ্চি আর কি, এটা 2.5 ইঞ্চি মানের এসএসডিতে 128 জিবি কি আছে, এসএসডি আছে একটা, সলিড সাতা ড্রাইভ এভাবে আছে। আমি হার্ড ডিস্ক কি আছে দেখাচ্ছে, কত জিবি সেটাও দেখাচ্ছে 128 জিবি। কিন্তু আমার এখানে আরও একটা হার্ড ডিস্ক আছে, সেটা আমি দেখাবো। এই আমার এখানে, সরি না, এখানে একটাই আছে, সেই জন্য একটাই দেখাচ্ছে পিন হোয়েল, এখানে 128 জিবি। আমি আমার মানে ভুলে গেছিলাম, আমি আমার সামনের কম্পিউটারটাতে দুইটা আছে, যে এটাতে আছে একটা, জাস্ট একটা এসএসডি 128 জিবি, অনলি 128 জিবি, 128 জিবি, বেশি ডাকি নেই, এটা তেমন কিছু ডকুমেন্টস থাকবে না সেজন্য, ঠিক আছে? অর্থাৎ তোমার কম্পিউটার হার্ড ডিস্ক কত জিবি আছে, কি আছে সেটা এখান থেকে দেখে নিবা, এবং হার্ড এসএসডির নামটা কি সেটাও দেখাচ্ছে, কত ইঞ্চি সেটাও দেখাচ্ছে, এবং কত জিবি সেটাও দেখাচ্ছে, এভাবে দেখতে পারবো। তাহলে এই কাজটা আমরা কোত্থেকে দেখতেছি বলো তো? ডিভাইস ম্যানেজার থেকে। কোত্থেকে? ডিভাইস ম্যানেজারে ক্লিক দিবা, ডিভাইস ম্যানেজার আসবে এবং সব কিছু এখানে দেখতে পারবা। এটা ছাড়াও কিন্তু অন্য জায়গা থেকে কিন্তু ডিভাইস ম্যানেজার দেখা যাবে। কোত্থেকে আমি দেখাই, অর্থাৎ এখান থেকে ছাড়াও ডিভাইস ম্যানেজারটা দেখতে হলে তুমি এখানে আসতে পারবা, দিস পিসিতে যাবা। কোথায়? দিস পিসি, এখানে রাইট বাটন ক্লিক করবা, এসে এই যে দেখো এখানে ম্যানেজ, যখন যাবা ম্যানেজে যাবা, রাইট বাটন ক্লিক করে ম্যানেজ অপশনে যাবা, ম্যানেজ
ম্যানেজে যাওয়ার পর একটু অপেক্ষা করবা। ম্যানেজ গেলাম। এগুলো আসলে ধারাবাহিকভাবে ক্লাসগুলো মনে থাকে না, সেই জন্য আমি এলোমেলোভাবে ক্লাসগুলো দেখাচ্ছি, কোনটার পরে কোনটা আসবে সেটা যখন যেটা চোখের সামনে পড়ে সেটাই দেখাই দিচ্ছি। এখানে এসে এই জায়গায় এই যে দেখো ডিভাইস ম্যানেজার, ঠিক আছে, এই যে ডিভাইস ম্যানেজার গেলাম। আরও বিভিন্ন ডিভাইস ম্যানেজারটা পাওয়া যায়, আর বিভিন্ন অপশন থেকে ডিভাইস ম্যানেজার এখান থেকে পাবা। ডিভাইস ম্যানেজারে গিয়ে এই যে এখানে ডিস্ক ড্রাইভ, ডিসপ্লে অ্যাডাপ্টার্স, তোমার এখানে ডিসপ্লে ইন্টারনাল এইচডি গ্রাফিক্স ফ্যামিলি এখানে ইয়ে আছে। তারপর এখানে কিবোর্ড কি আছে, মাউস কি আছে, মনিটর কি আছে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার কি আছে, এখানে সবগুলো দেখাচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা তোমার এখানে তেমন কিছু লাগবে না, জাস্ট যে কয়েকটা জিনিস জানা ইনফরমেশন জানতে হলে এখানে চলে আসবে। পুরো কোম্পানির ইনফরমেশন সবগুলো এখানেই পাবা তুমি। আরেকটা ভাবে পাওয়া যায় সেটাও দেখাবো। এখানে এসে এই জায়গায় আসো, প্রসেসর আসো, আমার কম্পিউটারের প্রসেসর কি, মানে আমার এই কোন মডেলের কম্পিউটার এটা। প্রসেসর গেলে ইন্টেল কোর i3 4005U 40, অর্থাৎ সবাই শর্টকাটে বোঝাই দিই, কোন একটা প্রসেসর তোমার এখানে এটা কোর i3, ঠিক আছে। আমার পিসিটা হচ্ছে কি কোর i3, কত জেনারেশন, এই জেনারেশন এটা দিয়ে বোঝা যায়, ঠিক আছে। এইটা যদি সিরিয়াল নাম্বার 4 দিয়ে শুরু হয় তাহলে এটা 4 জেনারেশন, 3 দিয়ে শুরু হলে 3 জেনারেশন, 3rd জেনারেশন, 5 দিয়ে শুরু হলে 5th জেনারেশন, 6 দিয়ে শুরু হলে 6, 8 দিয়ে শুরু হলে 8 জেনারেশন, 10 দিয়ে শুরু হলে 10 জেনারেশন। এভাবে মাথা রাখতে হবে এগুলো, ঠিক আছে। এভাবে তোমার প্রসেসরটা দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে কোর i3 4th জেনারেশনের আমার পিসিটা এভাবে দেখাচ্ছে। তারপর এখানে সিস্টেম ডিভাইস, এখানে সিস্টেম, আচ্ছা এগুলো লাগবে না। সিস্টেম ডিভাইস, সিস্টেমের ভিতরে তোমার প্রত্যেকটা ভিতরে পার্টসগুলোর বর্ণনা করতেছে। তাহলে এখানে আমরা মোটামুটি কয়েকটা জিনিস আমরা দেখে নিলাম, ঠিক আছে। যদি এটা ছাড়াও আরেকটা পদ্ধতিতে এটা তোমার দেখা যাবে, সেটা হচ্ছে আরও কিছু অপশন এখানে দেখা যায়। যেমন আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে রানে যাই, রানের কাজটা দেখাইছিলাম তোমাদেরকে, অবশ্যই রানের কাজ দেখাইছিলাম। রানের কাজে, এই রানের কাজে আরেকটা জিনিস কাজ, এখানে যদি তুমি যদি ইয়া দাও MS CONFIG MS কনফিগ এন্টার দিলে দেখো, MS কনফিগ দিলে এখানেও কিছু আসবে। এখানে জেনারেলে কিছু অপশন দেখাচ্ছে, তারপর এখানে বোর্ডে দেখাচ্ছে তোমার উইন্ডোজ 10, এটা উইন্ডোজ 10 দিয়ে বোর্ড করতেছে। সার্ভিসেস, এখান থেকে সার্ভিসেস অপশন থেকে যদি এখানে কম্পিউটারের অনেক জিনিস, সেগুলো আমি তুলে দিচ্ছি না, অর্থাৎ সার্ভিসে গিয়ে এখানে দেখো একটু টেনে দেখো, এখানে বেশ কিছু অপশন এখানে দেখা যাচ্ছে। এখন অনেক অনেক অপশন আছে যেগুলো তুমি তুলে দিলে তো কম্পিউটারটা ফাস্ট হয়ে যাবে, অর্থাৎ এগুলো সবগুলো ওয়ার্কিং এখন বর্তমানে। এই যে আমার কি কি অপশনগুলো, অল রাউটার কিছু স্টপ করা আছে, কিছু রানিং আছে। এই যে এখন এই যে অ্যাডোব অ্যাক্রোবেট আপডেট সার্ভিস, এটা রানিং আছে। এখানে কোন কোন সফটওয়্যারটা আপডেট, কোন কোন জায়গায় সফটওয়্যারটা স্টপ করা আছে দেখাচ্ছে। অর্থাৎ ওইখানে অনেক, এখানে এসে কিছু কিছু সফটওয়্যার, যেমন ধরো আমার এখানে ভারী সফটওয়্যার আমি ইনস্টল করেছি, যেমন ধরো আমি প্রোগ্রামিংয়ের একটা ভারী সফটওয়্যার ইনস্টল করে রাখছি, এটা আমার সবসময় দরকার হয় না। কম্পিউটার ওপেন হওয়ার সময় ওই সব তোমার এখানে কম্পিউটার যত প্রোগ্রাম ইনস্টল থাকবে প্রত্যেকটা প্রোগ্রামকে সে কী করবে, টাচ করে করে ওপেন হবে, প্রত্যেকটাকে জানান দিয়ে সে ওপেন হবে, মানে প্রত্যেকটার সাথে টাচ দিয়েই কি হয় ওপেন হয়, মানে প্রত্যেকটাকে সে কি করবে, মানে চেক করবে প্রত্যেকটা প্রোগ্রাম। এখানে MS ওয়ার্ড আছে, এক্সেল, মানে MS ওয়ার্ড প্রোগ্রাম, অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম আছে, গ্রাফিক্স প্রোগ্রাম আছে, অ্যাডোব অ্যাক্রোবেট রিডার আছে, ফেসবুক থেকে শুরু করে যত সফটওয়্যার ইনস্টল আছে প্রত্যেক কম্পিউটার ওপেন হওয়ার সময় সবগুলোকে টাচ করে সে কী হবে, ওপেন হবে। কিন্তু অনেক সময় আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়, কিছু কিছু ভারী ভারী প্রোগ্রাম আছে, ভিডিও এডিটিংয়ের কিছু প্রোগ্রাম আছে, যেমন ধরো এই ভিডিও এডিটিং বা বিভিন্ন গ্রাফিক্সের বড় বড় প্রোগ্রাম কত ইনস্টল থাকে, এগুলো তুমি যখন কাজ করবা তখন এইগুলো যদি থাকে কম্পিউটার একটু স্লো দেয়। তো যাতে স্লো না দেয় এখানে এসে তুমি কি করে রাখতে পারবে এগুলোকে, এবার এইভাবে কি করে রাখতে পারো, কিছু জিনিসকে ডিজেবল করে রাখবা, এখানে চাপ দিয়ে ডিজেবল করে রাখবা, যেগুলো তোমার মানে চালু আছে এগুলোকে কি করে রাখতে পারবা, ডিজেবল করে দিতে পারবা। ডিজেবল করে দিয়ে পরে আবার কি করতে পারবা, প্রয়োজন হলে আবার করো। এটাই সিস্টেম কনফিগারেশন, এটা দিয়ে MS কনফিগ বলা আর কি, সিস্টেম কনফিগারেশন এটা দিয়ে করতে পারবা। সার্ভিসের মধ্যে গিয়ে রান করে অথবা চালু করে। স্টার্ট আপ টুলস, এখানে টুলসে গিয়ে সরি আমরা যেটা দেখতে চাইছিলাম সার্ভিস, না আমি যেটা দেখতে চাইছি সেটা এখানে নাই। এক একটা কম্পিউটার এক এক সিস্টেম, MS কনফিগ, এটা যেমন ধর কনফিগ না, ইনফো দিই, MS ইনফো দিই। এখানে এসে রাইট বাটন রান, এখানে রানে গেলাম, MS ইনফো দিলাম। MS ইনফো দিলে না, MS ইনফো এটাতে কাজ করতেছে না, MS ইনফো না, MS ইনফো এখানে কাজ করতেছে না।
মানে উইন্ডোজ ভিত্তিক উইন্ডোজের মধ্যে কি আছে, তফাৎ আছে। হ্যাঁ, আর প্রত্যেকটা এটাতে দেখাবে না। যেমন আমি এমএস কনফিগ দিছি, এমএস কনফিগের সাথে সাথে পুরো কনফিগারেশনটা দেখাই ফেলছে। এই যে দেখো এমএস কনফিগ দিলাম, এমএস কনফিগ। কিন্তু কিছু কিছু আবার কোম্পানি এমএস ইনফরমেশন দিলে তোমার পুরা, এই যে আমি এখন যেটা দেখলাম ডিভাইস ম্যানেজার থেকে যা যা দেখলাম সবগুলো এখানে দেখতে পারবা। কি হুম। ডিস্ক, এই তো ডিভাইস ম্যানেজার আর কি। না, ডিস্ক ম্যানেজমেন্ট থেকে দেখাবো, ডিস্ক ম্যানেজমেন্ট দেখাবো, আমি ওটা দেখাচ্ছি। অথবা তোমার এই কম্পিউটারে উইন্ডোজ, আমি এখানে উইন্ডোজ 10 কখন ইনস্টল করেছি, উইন্ডোজ মানে এই এগুলো সবগুলো দেখাবে। অর্থাৎ র্যাম তোমার প্রসেসর কত, র্যাম কত, সবগুলো এখানে দেখাবে। রাইট বাটন ক্লিক করে এখানে প্রপার্টিসে গেলেও কিন্তু দেখাবে। দিস পিসির উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলেও তোমার কি দেখাবে, এই যে দেখো, এই যে দেখো তোমার এখানে দেখাচ্ছে কিন্তু এখন তোমার ইনস্টল র্যাম আছে কত জিবি, 4 জিবি। এখন 4 জিবি র্যাম আছে, কম আছে। আমার বাড়ি কোনো কাজ করে না সেজন্য এটা DDR3 এখানে দেখা যাচ্ছে যে তোমার র্যাম আছে কত, DDR3, এটা 4 জিবি DDR3। প্রসেসর আছে ইন্টেল কোর i3 4th জেনারেশন 1.70 GHz, গ্রাফিক্স কার্ড আছে 113 MB। ঠিক আছে, এখানে গ্রাফিক্স কার্ড ইনস্টল সেট করা আছে, এটা হচ্ছে বিল্ডিং করা, আর এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড না, বিল্ডিং করা 113 MB আছে। তারপরে স্টোরেজ আছে 119 GB, যেটাকে বলা হয় SSD, যেটাকে বলা কি। তো তোমার পুরো কম্পিউটার ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছ। আবার এখানে একটু নিচে গেলে তোমার পিসির নামটা দেখা, ডিভাইস নেম। অনেক সময় তো ব্লুটুথ কানেকশনের ক্ষেত্রে বিভিন্ন ডিভাইসের সাথে ফায়ার করার জন্য এই জিনিসগুলো এই ডিভাইস নামটা প্রয়োজন হয়। এই ডিভাইস নামটা, তোমার ডিভাইসের নামটাই হচ্ছে ডেস্কটপ 8Q4V FRG। এটা প্রসেসর এখানে আবারও দেখাচ্ছে, ইনস্টল র্যাম আবার দেখাচ্ছে, গ্রাফিক্স কার্ড দেখাচ্ছে ইন্টেল এইচডি গ্রাফিক্স ফ্যামিলি 113 MB, স্টোরেজ দেখাচ্ছে, ডিভাইস আইডি, প্রোডাক্ট, এখানে সিস্টেম টাইপ, এখানে তোমার 64 বিট কম্পিউটার। তোমার এখানে কম্পিউটারটা আমি এখানে উইন্ডোজ যেটা সেট আপ করেছি, উইন্ডোজটা অপারেটিং সিস্টেমটা 64 বিটে আছে, 64 বিট। অর্থাৎ আমরা উইন্ডোজ যখন অপারেটিং সিস্টেম ইউজ করি, মানে কম্পিউটার যখন উইন্ডোজ সেট আপ করি, উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ 7, উইন্ডোজ 11 যেগুলো সেট আপ করি, সেট আপ করার সময় আমাকে প্রশ্ন করা হবে আপনি কি 32 বিটে করবেন না 64 বিটে করবেন। তো 32 বিটে এখন বিভিন্ন সফটওয়্যার সাপোর্ট করে না, মিনিমাম 64 বিট করে। আর 64 বিটে কোনো একটা কম্পিউটার ইনস্টল করার সময় অবশ্যই তোমার র্যাম 4 GB বা তার চেয়ে বেশি থাকতে হবে। ঠিক আছে, তখনই এটা ভালোভাবে পারফরমেন্স দিবে, না হলে দিবে না। তো এখানে 64 বিট আছে। আর হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অর্থাৎ 32 বিটে যদি করো, শুধু এটুকু তোমাদের যারা বুঝবা না, বোঝানোর দরকারও নাই, শুধু এটুকু বুঝো এখন বর্তমান যুগের কম্পিউটার সবগুলি 64 বিট। অর্থাৎ তোমার যত সফটওয়্যার আছে প্রত্যেকটা সফটওয়্যার 64 বিট সাপোর্ট করে। যেমন আমার যদি এখানে 32 বিট অপারেটিং সিস্টেম থাকতো, 32 বিট, তাহলে দেখতে যে আমি চাইলেই উইন্ডোজ বা উন্নত অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রামের উন্নত ভার্সনগুলো সেট আপ করতে পারতাম না। বা অনেক সময় গুগল ক্রম, এই ওয়েব ব্রাউজার সফটওয়্যারটাই যেমন 32 বিট সাপোর্ট করবে না, এটা নিবে না, মানে অনেক সফটওয়্যার তুমি ইনস্টল করতে চাইলেও পারবে না। তো সেই জন্য এখন প্রত্যেকটা সফটওয়্যার, প্রত্যেকটা প্রোগ্রাম 64 বিট সাপোর্ট করে, 32 বিট সাপোর্ট করে না। সেই জন্য 32 বিট এখন দরকারও নেই। হ্যাঁ, আগেরকার যুগে যখন র্যাম ট্যাম কম ছিল, র্যামের দাম, র্যাম ট্যাম অনেক মার্কেটে এমন আসে নাই, র্যাম এরকমও আছে, আমরা অনেক কম মানে র্যাম পেয়েছি। ধরো 32 MB বা 66 MB পর্যন্ত কি পাইছি, এমবি জিবি না। আমরা এই র্যামের মধ্যে অনেকগুলো র্যাম আছে, এগুলো গ্রাফিক যখন হার্ডওয়্যার ক্লাস করাবো তখন বলবো। র্যামের মধ্যে অনেক ধরনের র্যাম আছে, সিম র্যাম, এসডি র্যাম, ডিডিআর র্যাম, DDR2, DDR3, DDR4, এভাবে অনেক র্যাম আছে। ঠিক আছে, হ্যাঁ। এখন তখনকার যুগে 32 বিট এগুলো সাপোর্ট করতো, এখন 64 বিট। আর এটা নিচে আরো নিচে গেলে এডিশন উইন্ডোজ 10, তুমি এখানে তোমার কম্পিউটারে উইন্ডোজ 10 হোম সিঙ্গেল, উইন্ডোজ 10 হোম অনেকগুলো ভার্সন আছে, উইন্ডোজ 10 হোম আছে, প্রো আছে, আলট্রা আছে। তো আমি উইন্ডোজ 10 হোম দিয়েছি এবং এটা ইনস্টল করেছি 12/7/2019 সালে। এটা আসলে টাইপটা সম্ভবত ভুল দেখাচ্ছে, 2019 না, এটা আমাদের বায়ুসে এখানে টাইমটার ভুল দেখাচ্ছে, ওটা 19 না। এটা আমি বেশি দেরি হচ্ছে না, বছর খানেক হচ্ছে যে ইনস্টল করেছি। অর্থাৎ তুমি তোমার কম্পিউটারে কখন উইন্ডোজটা ইনস্টল করেছো সেটা এখানে কি করবে, শো করবে। ঠিক আছে, এটা তো এগুলো সবগুলো মোটামুটি এখান থেকে কি করা যাবে, দেখা যাবে। তো এটা আমি কোত্থেকে দেখেছি, দিস পিসিতে গেলাম, রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে এখান থেকে
এই প্রপার্টিসে গেলেই এখানে কি করবে, এই জিনিসগুলো সব এখানে কি করবে, শো করবে। আবার এখানে এসে দিস পিসিতে এসে তুমি যদি আবার এই কম্পিউটার কিছু ইনফরমেশন এখানে এসে পাবা। এখানে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে এই যে ডিভাইস ম্যানেজার বলছি, ডিভাইস ম্যানেজার কাজগুলো এই ম্যানেজ থেকেও করা যাবে। কোত্থেকে ম্যানেজ, কোত্থেকে ম্যানেজ, যখন ম্যানেজে যাবা ম্যানেজে গিয়েও কিন্তু করা যাবে। ডিভাইস কন্ট্রোল প্যানেল থেকে কোথায় কোথায় গেছি, কন্ট্রোল প্যানেল থেকে ডিভাইস ম্যানেজার করা যায়, এখান থেকে রাইট বাটন ক্লিক করে করা যায়। তারপরে এই যে দেখো ডিভাইস ম্যানেজার আছে কি না, ডিভাইস ম্যানেজার এখান থেকে দেখা যায়। আবার আমি একটু আগে দেখাচ্ছিলাম রাইট বাটন এখানে ক্লিক করে, এখানে কিন্তু কি আছে ডিভাইস ম্যানেজারটা, এই ডিভাইস ম্যানেজারটা আছে, এই যে ডিভাইস ম্যানেজার, এই দেখো ডিভাইস ম্যানেজার, এখান থেকেও কিন্তু কি করা যাবে, ডিভাইস ম্যানেজারটা দেখা যাবে। আবার এখানে গিয়ে এখানে সিস্টেম সেটিংস, এটা সিস্টেমে গেলে দেখো তোমার ইনফরমেশন যেগুলো দেখছো এগুলো দেখাবে আর কি। হ্যাঁ এগুলো দেখাবে, এগুলো সিস্টেম ইনফরমেশনের মধ্যে এগুলো সবগুলো দেখাবে, মানে বিভিন্নভাবে ইনফরমেশনগুলো দেখা যাবে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেলে গিয়ে আমি ডিভাইস ম্যানেজার দেখলাম, ডিফল্ট প্রোগ্রাম আছে, ডিভাইস ম্যানেজার আছে, ডিভাইস অ্যান্ড প্রিন্টার, তোমার এখানে কি কি কোন কোন প্রিন্টার কোন কোন ডিভাইসগুলো অ্যাড করা আছে এগুলো দেখাবে। ডিভাইস এই যে দেখো তোমার এখানে আমার এখানে তেমন কোনো প্রিন্টার নাই, এখানে কিছু মানে কিবোর্ড, ওয়্যারলেস কিবোর্ড এখানে কানেক্টেড আছে, একটা স্পিকার BYV, এটা একটা আমার অডিও একটা ইনপুট করা আছে। তারপর আর তেমন কিছু এখানে ইনপুট করা নেই। এখানে কোনো যদি প্রিন্টার কি থাকে অ্যাড করা থাকে তাহলে এগুলো দেখাবে, এগুলো না, এগুলো এমনি নর্মালি দেখাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা এখান থেকে ডিভাইস অ্যান্ড প্রিন্টার যাব এখানে। আর এই যে জিনিসটা আছে ফন্টস, তোমার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে যখন তোমরা টাইপ করো অনেকগুলো ফন্ট তোমরা দেখতে পাও, এই ফন্ট সবগুলো এখানে স্টকগুলো এখানেই আছে। ফন্টস কম্পিউটার যতগুলো ফন্ট, মানে আমরা বাংলা ফন্ট, ইংরেজি ফন্ট, আরবিক ফন্ট, যতগুলো ফন্ট আছে সবগুলো কোথায় আছে, এখানে আছে। এখান থেকে কোনো একটা ফন্ট যদি তোমরা কি করে দাও, ডিলিট করে দাও, ফন্টটা এখানে আর থাকবে না। আর কোনো একটা ফন্ট যদি এখানে লাগে তাহলে ফন্টটা কি করে নেট থেকে, যেমন তোমার এখানে একটা ফন্ট লাগতেছে, মানে গ্রাফিক্সে কাজ করার সময় বিভিন্ন ধরনের ফন্ট লাগে, তো ফন্টগুলো তো এখানে রেডিমেড পাওয়া যায় না। তো ফন্ট এখানে ফন্টের সমাহার আছে কোথায়, নেটে। তুমি নেটে ঢুকবা, নেটে ঢুকে ফন্টস লিখে দেবে, বা যে ফন্টটা খুঁজতেছো ওই ফন্টটার ডাইরেক্ট নাম লিখে দিলে চলে আসবে। যেমন ধরো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এখানে তোমাকে দেখাই, মাইক্রোসফট ওয়ার্ডে এই ফন্টটা আমি একটু দেখাই। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ইংরেজি যে কোনো ফন্ট এটা রেডিমেড থাকে, ইংরেজি যে কোনো ফন্ট কি থাকে, রেডিমেড থাকে, কিন্তু বাংলা ফন্টগুলো থাকে না। বাংলা সফটওয়্যারটা ইনস্টল করলে বাংলা ফন্টগুলো অটোমেটিকলি কি হয়ে যাবে, ওখানে গিয়ে অ্যাড হয়ে যাবে। আবার আমরা তোমাদেরকে বলেছিলাম আমরা যখন ইউনিকোড দিয়ে কোনো কিছু লিখি, ইউনিকোড দিয়ে যখন এখানে আমরা লিখবো, ইউনিকোড দিয়ে যেমন আমি ইউনিকোড দিয়ে লিখলাম, এখানে এসে এই যে এখানে ইউনিকোড সিলেক্ট করলাম, এখানে এসে আমি একটু বড় করলাম, যেমন ধরো আমি লিখলাম আমার সোনার বাংলা, এই জিনিসটা লিখলাম। তো এই লেখাটা এটা লিখলাম, এটা নর্মালি লিখলাম, আর এখানে এসে আমি ছোট নেম যে দিলাম, মানে ছোট নেম যে বাংলার জন্য, আর এখানে এসে কন্ট্রোল অর্ডার আর বি দিলাম, বাংলাদেশের বি দিলাম, বিজয় ক্লাসিক হয়ে গেল। এখন যদি আমি লিখি এটা, তাহলে এই লেখা এবং এই লেখার মধ্যে কিছু কি থাকবে, পার্থক্য থাকবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন তোমাকে যদি বলা হয় দুইটাই কিন্তু একই সাইজের, দুইটাই কিন্তু 26 সাইজের, এটাও 26 সাইজ, এটাও 26 সাইজ, কিন্তু এটাকে অনেক বড় মনে হচ্ছে। তো এখন আমাকে বলা হয়, আমাকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হলো যে আপনি আপনার কাজটা কি করবেন। আর তোমাদেরকে আগে বলেছিলাম আমাদের ইউনিকোড এই লেখাটা কি, অর্থাৎ নর্মালি যে কোনো অর্থাৎ এই অনলাইন প্ল্যাটফর্মে কি করে না, এই ছোট নেম যে লেখাটা কি করে না, সাপোর্ট করে না, তুমি চাইলেও সাপোর্ট করবে না, শুধু ইউনিকোড লেখাটা কি করবে, সাপোর্ট করবে। তো এখন তুমি যদি ইউটিউবে বা কোনো কিছুতে বা অনলাইনে কোনো লেখা বাংলা লিখতে চাও তাহলে তোমাকে ইউনিকোডে গিয়েই লিখতে হবে। তো এখন তুমি কোনো একটা কাজ বা এখান থেকে লিখছো, এই ছোট নাম যে এই লেখাটা তুমি কপি করে যদি ফেসবুকে, অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে দাও, এই লেখাটা কখনো সাপোর্ট করবে না, কিন্তু এটাকে কপি করে নাও, এটা কি করবে, সাপোর্ট করবে। তো এই যে তোমার লেখাটা, অথবা এই লেখাটা এবং এই লেখাটার মধ্যে তেমন বেশি মানে কিছু পার্থক্য আছে, কিন্তু আমি চাচ্ছি এই লেখাটা কার মতো দেখা যাক, ছোট নেমদের মতো দেখা যাক। তো অনেক সময় তোমাকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বলা হবে যে তুমি যখন বলবে যে আপনার ফোন আপনি নিকশ বেন নিকশ বান ফন্টটা দিয়ে লিখবেন, নিকশ ফন্ট দিয়ে লিখবেন, নিকশ। তো এখন কম্পিউটারে বাংলা সফটওয়্যার যখন ইনস্টল করলেন এখানে বাংলা ফন্ট দিয়ে লিখতে পারবা, তদ্রুপ নিকশ ফন্টটাও কিন্তু কি করতে হবে, আলাদাভাবে ইনস্টল করতে হবে।
নিকশ ফন্টটা সব জায়গায় পাওয়া যায় না। তো নিকশ ফন্টটা আমাকে নেট থেকে ডাউনলোড করে আনতে হবে। নেট থেকে অনলাইনে গিয়ে নেট থেকে যখন আমরা ইন্টারনেট ক্লাস শুরু করব তখন এগুলো দেখাবো কিভাবে ডাউনলোড করে। নিকশ ফন্টটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে কোথায় দিব? এই যে কন্ট্রোল প্যানেলে গিয়ে এই ফন্টসে ঢুকবো। কোথায় ঢুকবো? এই ফন্টসে। ফন্ট যেটা আছে ফন্টসের মধ্যে যাবো। গিয়ে নিকশ ফন্টটা ডাউনলোড করে ওখান থেকে ডাউনলোড করে কপি করে এখানে এসে রাইট বাটন ক্লিক করে কি করতে হবে? পেস্ট করে দিতে হবে। পেস্ট করলে এই ফন্টের মধ্যে নিকশ ফন্টটা হয়। অর্থাৎ যতগুলো ফন্ট, যে কোনো ফন্ট তোমার যদি কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবো, ওখানে পেস্ট করার কোনো অপশন নাই। এই কন্ট্রোল প্যানেলে গিয়ে ফন্টের ভিতরে তোমাকে কি করতে হবে? পেস্ট করতে হবে। যখন পেস্ট করে দিবা তখন তুমি এখানে দেখবা যে এটাকে ব্লক করে এখানে যখন কি দিবা, এখানে যখন তুমি যখন ইয়া দিবা এখানে এটা ব্লক করে যখন এখানে লিখবা নিকশ NI কে ও, এই যে দেখো নিকশ চলে আসছে। আসছে কেন দেখো? নিকশ বান, নিকশ বান এখানে লেখা আসে যে নিকশ বান। এটা এই যে দেখছো, এটা আমাদের এখানে ডাউনলোড করা আছে। তো আমি এটার পাশে দেখে এন্টার যখন দিব তখন দেখো তোমার ইউনিকোডের ফন্টটা কার মতো হয়ে গেছে? শুটোনামজের মতো হয়ে গেছে। এখন এটাও কিন্তু কি করবে? অনলাইনে সাপোর্ট করবে। বুঝছো? শুধু শুটোনাম যেটা সাপোর্ট করে না, অর্থাৎ ইউনিকোডের লেখাটাকে মানে একটু একটু লম্বা লম্বা টাইপের তেমন বেশি সুন্দর লাগে না, গঠনটা সুন্দর লাগে না, সেই জন্য এটাকে ব্লক করে আমরা কি করে দিব? নিকশ ব্যান করে দেবো। নিকশ ব্যান করে দিলেই এটা কি হয়ে যাবে? শুটোনামজের মধ্যে দেখতে লাগবে। তো এখানে আমার কন্ট্রোল প্যানেলে যতগুলো ফন্ট আছে সবগুলো এখানে ডাউনলোড করা আছে। আর অন্য কোনো ফন্ট যদি এসে তোমাকে কাজ করতে হয় বা গ্রাফিক্সে গিয়ে একটা ফন্ট নিয়ে কাজ করতে হচ্ছে, তাও সেই ফন্টটাকেও কি করতে হবে? ডাউনলোড করে এখানে এনে কি করে দিতে হবে? পেস্ট করে দিতে হবে। তখন এটা কি হয়ে যাবে? পেস্ট হয়ে যাবে। অর্থাৎ সমস্ত ফন্ট এখানে আমাদের বিদ্যমান। ঠিক আছে, এখানে ফন্টস আমরা দেখলাম। তারপরে হ্যাঁ হ্যাঁ, শোনো আমি বলি, সবগুলো ফন্ট যেগুলো অর্থাৎ যেভাবে গঠন করা হয়েছে বেশিরভাগ ফন্ট ইনস্টল করার অপশন থাকে না। এগুলো যেমন ধরো তোমাকে তো এখনই দেখালাম এই ফন্টে এগুলো ইনস্টল করার কোনো অপশন আছে? তুমি দেখো ফন্ট সেটুকু এখানে এগুলোকে ইনস্টল করার কি অপশন আছে? এখানে যদি রাইট বাটন করো এখানে কি ইনস্টল করার কোনো অপশন আছে? নাই তো। এগুলো ডাইরেক্ট ফন্ট, এগুলো ইনস্টল করার অপশন নাই, এটাও কপি পেস্ট করে দেওয়ার অপশন। আবার কিছু ভারী ফন্ট আছে যেগুলো ডাইরেক্টলি কি করতে হয়? ইনস্টল করে। ওখানে তুমি চাপ দিলে দেখবে এটা কপি করার অপশন না, এটা ডাইরেক্টলি ইনস্টল করার অপশন। মানে ওখানে ডাবল ক্লিক করে ইনস্টল হয়ে যাবে। কিন্তু এই যে সচরাচর যে ফন্টগুলো আছে এগুলো ডাইরেক্ট কপি পেস্ট করতে হবে, ইনস্টল করা যাবে না। এগুলো ইনস্টল করার অপশনই নেই, এগুলো ইনস্টল করার কি নেই? অপশন নেই। ডাইরেক্টলি কপি পেস্ট কপি করে নিয়ে এসে ডাইরেক্ট কোথায় দিতে হবে? এই কন্ট্রোল প্যানেলে গিয়ে ফন্টের ভিতরে কি করে দিতে হবে? পেস্ট করে দিতে হবে, ব্যাস এটাই, আর কিছু না। ঠিক আছে। আর এখানে এসে এই জায়গায় যেমন ধরো এখানে এসে আমি আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা দেখা দিচ্ছি, যেমন ধরো তুমি মাউস নিয়ে কিছু কাজ করবা। এই যে মাউসে ঢুকছো, মাউসে আমি যে মাউসটা নিয়ে বর্তমানে কাজ করতেছি, মাউসে ক্লিক করার পর এখানে মাউসের একটা ডায়লগ বক্স আসবে। এই যে দেখো মাউসে এসে এখন তুমি যদি করো কি এখানে বাটনসে গেছো, বাটনসে গিয়ে এখন তুমি তোমার এখানে ল্যাপটপের ইয়া রাইট হ্যান্ডেড লেফট হ্যান্ডেড, তুমি যদি এখানে লেফট হ্যান্ডেড দাও এবং এখানে যদি অ্যাপ্লাই করো ওকে দাও, অর্থাৎ দাঁড়াও এই আচ্ছা এটা আমি ইয়াটা করছি, মানে ল্যাপটপের ইয়াটা করছি। ল্যাপটপের মধ্যে মাউস এখানে দুইটা, একটা হচ্ছে ল্যাপটপের মাউস আর একটা হচ্ছে তোমার ইয়ার মাউস। তো এখানে এসে বাটনসে গেলাম, মানে আমি আগের মতো করে দিলাম, রাইট হ্যান্ডেড করে দিলাম। আদার পয়েন্টিং ডিভাইস এটা কই, মানে ল্যাপটাকে রাইট করে দেওয়া যায়, রাইটটাকে কি করে দেওয়া যায়? লেফট করে দেওয়া যায়। অর্থাৎ মানে এখন আমার মাউসের দুইটা সেট আছে, একটা লেফট বাটন আর একটা কি বাটন? রাইট বাটন। তুমি চাইলে লেফটকে রাইট করতে পারবা, রাইটকে কি করে দিতে পারবা, মানে চেঞ্জ করে দিতে পারবা। এটা এখানে এটা যেহেতু আমাদের এটা ল্যাপটপ, তো এখানে কোথায় আছে দেখি রাইট, বেশি ইম্পর্টেন্ট না, এটা কেউ যদি করতে চায় আর কি করে দিতে পারবে। আর এখানে যদি এসে ডাবল ক্লিক স্পিড, এখানে তোমার ডাবল ক্লিক স্পিড, এখানে ওই তোমার ক্লিকের উপর মাউসের ক্লিকের উপর ডাবল ক্লিক ফাস্ট, খুব বেশি মানে দ্রুত কাজ করবে এটা আর কি, স্লো এবং কি ফাস্ট, মানে ডাবল ক্লিকের মধ্যে মাঝখানে একটা সেকেন্ডের একটা হিসাব থাকে। তো ওই জিনিসটাকে এখানে স্লো বা ফাস্ট করে দিতে পারবা। পয়েন্টারসে গিয়ে তুমি যদি মাউসের পয়েন্টার চেঞ্জ করতে চাও, মাউসের পয়েন্টারগুলো চেঞ্জ করে দিতে পারবো। তুমি যদি মনে করো আমি মাউস পয়েন্টার চেঞ্জ করবো, তাহলে এখান থেকে পয়েন্টার্স এসে মাউস পয়েন্টারটা চেঞ্জ করে দিতে পারবো। তুমি যদি মনে করো আমি এটা নিব এবং এখানে অ্যাপ্লাই করে দিব এবং এখানে ওকে করে দিব, তাহলে তোমার মাউস পয়েন্টারটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। মানে এটা দেখি
আরেকটা জায়গায় আছে এটা, এই জিনিসটা মাউস পয়েন্টার এখানে গত ক্লাসে কোথায় জানি দেখাচ্ছিলাম, পার্সোনালাইজে গিয়ে এই জায়গায় এখানে ইয়া কই তোমার মাউসের অপশন ব্যাকগ্রাউন্ড এখানে আছে, দাঁড়াও ফর্স গত ক্লাসে তো দেখাচ্ছিলাম এখানে মাউসের সেটিংস ছিল তো, ব্যাকগ্রাউন্ড কালার, লক স্ক্রিন, থিমস, এই যে মাউস কার্সর, এই দেখো এখানে এই মাউস কার্সর আছে তো, কার্সরটাকে চেঞ্জ করে দিব এখানে। মাউস কার্সর গিয়ে এখান থেকে এই যে দেখো এখানে মাউস কার্সর আছে, এই একই জায়গায় একইভাবে আসছে, এই যে দেখো পয়েন্টার্স, তারপর পয়েন্টার অপশন, এখানে পয়েন্টার্সে গেলাম, পয়েন্টার্সে গিয়ে এখান থেকে অনেকগুলো অপশন আছে, এখান থেকে যেমন ধরো আমি ব্ল্যাক এক্সট্রা লার্জ এটা দিলাম, দিয়ে যেমন ধরো এটা নিলাম, বা আরেকটু নিচে গিয়ে দেখলাম এটা নিলাম, অ্যাপ্লাই, এই যে ওকে, কিছুটা চেঞ্জ হয়েছে দেখছো এখান থেকে। এই যে মাউস কার্সরে গেলাম, তারপরে মাউস পয়েন্টার্সে গিয়ে কাজগুলো করা যাবে এইভাবে, মানে বিভিন্ন অপশনগুলো নেওয়া যাবে, ঠিক আছে। তারপরে এখানে ব্রাউজে গেলেও আরও অনেক পাবা, এই যে দেখো মাউসের এখানে তোমার যে ধরনের কার্সর পছন্দ হবে তুমি ওই ধরনের কার্সরগুলো এখান থেকে নিতে পারবা। এখানে গিয়ে এখানে ওপেন দিবা, এখানে অ্যাপ্লাই দিবা, এই যে দেখো চেঞ্জ হয়ে গেছে দেখছো। অর্থাৎ আমি কি করে দিলাম, এটা চেঞ্জ করে নিলাম, এখানে ওকে দিলাম, ওকে, এভাবে দেখো তোমার মাউসটা পেন আকার ধারণ করছে। এই যে মাউসের এই জিনিসটা চেঞ্জ করা যায়, অর্থাৎ তুমি যেভাবে মাউস নিতে চাও আর কি, ঠিক আছে। তো জাস্ট এখানে দিবা, দিয়ে এখানে পয়েন্টার্সে যাবা, পয়েন্টার্সে গিয়ে আমি যদি নর্মাল করে ফেলতে চাই, নর্মাল সিলেক্ট, এখানে গিয়ে এই জায়গায় গিয়ে এখানে নান করে দিবা, নান করে নর্মালি এটা সিলেক্ট করবা এবং এখানে অ্যাপ্লাই দিবা, অ্যাপ্লাই দিয়ে ওকে দিবা, তোমার এখানে নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। আবার তুমি এখানে এই যে কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে মাউসের এখানে এই জায়গায় গিয়ে তুমি চাইলে মাউসের একটা যে সুন্দর একটা কাজ করতে পারো, এখানে মাউস কই, এই যে মাউসের এখানে গিয়ে মাউস পয়েন্টার্সে গিয়ে এই যে সিলেক্ট স্পিড, এখানে যদি ফাস্ট করে দাও, এখন দেখো এই যে মাউসটা মানে আমি মানে এখানে মুভ করার আগেই সে কি করতেছে, খুব দ্রুতই দেখো মুভ খুব দ্রুত করতেছে, মাউসটা খুব দ্রুত চোখের পলকে করতেছে। কিন্তু এটাকে স্লো করে দাও, এই দেখো স্লো হয়ে গেছে, আরো স্লো করে দাও, এই দেখো আমি দেখো আমার হাত দেখো অনেক অনেক স্লো আসতেছে, এই দেখো অনেক স্লো যাচ্ছে, এই দেখো আমি এখান থেকে এই জায়গায় মেথা নিচ্ছি, অনেক স্লো যাচ্ছে। কিন্তু আমি যদি এই দেখো আমি এখন এখানে আনতে আমার কষ্ট হচ্ছে, দেখো অনেক কষ্ট হচ্ছে, মানে আসতেছে না। এখন যদি আমি এটাকে একটু চেপে ধরে একটু ফাস্ট করি, এই যে আগের চেয়ে ফাস্ট হয়ে গেছে, একদম ফাস্ট করে দিলাম, এই দেখো চোখেও দেখবা না তুমি এটাকে, ঠিক আছে। এভাবে এভাবে তুমি তোমার মিডিয়াম করে রাখলে এখানে কাজটা হয়ে যাবে। আবার এখানে এসে যদি ডিসপ্লে পয়েন্টটা ট্রেলার্স দাও, এখানে দেখতে একটু সুন্দর লাগবে, এই যে দেখো দেখছো, এই যে দেখো এই এই দেখো এই দেখছো, এই যে এভাবে তোমার কাজগুলো করে ফেলতে, এই যেভাবে কাজগুলো করে ফেলতে পারো, ঠিক আছে, এইভাবে কাজগুলো করে ফেলতে পারবা, এই বোঝাতে পারছি। আর যদি এখান থেকে তুলে দাও জিনিসটা, এখানে এটা উঠে যাবে, আবার দিলে এটা কিন্তু থাকবে, ঠিক আছে। আবার অনেক সময় কোনো জায়গায় ক্লিক করলে এরকম একটা বৃত্তের মতো আকার ধারণ করবে, এরকম দিয়ে কোনো একটা জায়গায় যখন তুমি ক্লিক করবা, কোনো একটা জিনিস কমান্ডে ক্লিক করবা, যখন মানে যেমন ধরো কোনো জায়গায় আমরা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করছি আর কি, যেমন ধরো কিবোর্ডটা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে, না এখন তো দেখা যাচ্ছে না, এটা কোনো একটা অপশনে যেতে হবে, অপশনে যাওয়ার পর কাজটা হবে যে মানে কোনো একটা জায়গায় ক্লিক করলে এই দেখো দেখছো, এমনি ক্লিক না, আমি যে কন্ট্রোল চেপে যখন ক্লিক দিব, এই দেখছো একটা বৃত্ত দেখা যাচ্ছে, হ্যাঁ এভাবে হয়ে যাবে, ঠিক আছে, এভাবে। তো এগুলো যেমন দিছে আসলে তোমার যদি প্রয়োজন হয় তুমি ইউজ করবা, প্রয়োজন না হলে ইউজ করবা না। এখানে পয়েন্টের অপশানে যাবা, এখানে এগুলো তুলে দিবা এবং এটা ডিসপ্লে পয়েন্টের ট্রেলার্সটা তুলে দিয়ে কাজ করলেই হয়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে। মাউসের কালারও চেঞ্জ করা যায়, সব কিছু করা যাবে, ঠিক আছে। এই আর কি আজকে